প্রিয় দর্শক, স্বাগত জানাই আজকের অন্তরালের আলাপ অনুষ্ঠানে। আজকে বিভিন্ন অন্তরালের ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যায়। আজকে আমরা সেই অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আর আমাদের সঙ্গে এই আলাপে যুক্ত হয়েছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলার আকাশে দুর্যোগের ঘূর্ণঘটা ঘটিয়ে আসে 1977 সাল থেকে। বামফ্রন্ট ক্ষমতায় এলো 2011 পর্যন্ত, 11 বলবো না, 8 পর্যন্ত, 2008 সাল পর্যন্ত যত কলকারখানা ছিল সব কলকারখানা শ্রমিক আন্দোলন করে সব তুলে দিল, সব লাল ঝান্ডায় চলে গেল। হুগলির ওপারে যে আমাদের সমস্ত কারখানাগুলো ছিল, যাকে ইস্টের ম্যানচেস্টার বলা হতো, সেটাও গেল বন্ধ হয়ে সিপিএম এর কল্যাণে। শেষে বুদ্ধবাবু এসে একটু চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে আমাদের এই নেত্রীর উত্থান ঘটে গেছে এবং আমরাও তার বোঝানো ভুলে আমরা পা দিয়ে আমরা পচা শামুকে পা কেটেছি। উনি 2011 ক্ষমতায় আসার পর বাকি যেটুকু ধ্বংসের ছিল সেই ধ্বংসগুলো উনি করে দিয়েছেন। শুধু তাই নয়, তার পরিকল্পনা ছিল বাংলাটাকে বিচ্ছিন্ন করে তিনি বাংলাদেশের সঙ্গে এক করে পূর্ব বাংলা নাম করে তিনি প্রধানমন্ত্রী হবেন। তার প্রধানমন্ত্রী হওয়ার তো খুব শখ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া খুব কঠিন। তার দলের যা অবস্থা তো কুলোবে না। তার স্টেটে যা সর্বোচ্চ 42টা সংসদের আসন, তাই তার স্বপ্ন পূরণ হবে না। উত্তরপ্রদেশ নয় যে প্রধানমন্ত্রী তৈরি করে। এখন তার হাতে পড়ে দুটো বড় বড় ইন্ডাস্ট্রি আমাদের নষ্ট হয়ে গেল, পিছিয়ে গেল। আপনার তাজপুর গভীর সমুদ্র বন্দরের কথা মনে আছে? তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরি হওয়া নিয়ে সমস্ত প্রকল্প রেডি হয়ে গেছিল। শুধু এই মহিলার জন্য এবং তার বিরোধিতার জন্য সেই তাজপুর আজ পর্যন্ত গঠিত হলো না। এবার আর একটা 2018 সালে সমস্ত বাংলার কাগজে বড় বড় করে একটা হেডলাইন বেরিয়েছিল। আপনাদের কতটুকু মনে আছে আমি জানি না, অনেকের নিশ্চয়ই মনে থাকবে, যে অশোকনগরে, উত্তর 24 পরগনার অশোকনগরে সেখানে তেলের সন্ধান পাওয়া গেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে 140 মিলিয়ন ব্যারেল ওখানে তেল আছে। কিন্তু উনি করতে দিলেন না। তার কারণ হিসেবে দেখালেন যে এখানে জনরোষ আছে, উৎখাত করা যাবে না, সুতরাং তেল যায় ভাঁড়বে। সম্প্রতি আমাদের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি গিয়েছিলেন নয়াদিল্লিতে এই তেলের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে কথা বলতে, এবং নির্মলা সীতারামনের নির্দেশে ওএনজিসি আবার ওখানে পরীক্ষার কাজকর্মগুলো শুরু করবে, যে তেল ওখানে আদৌ রয়েছে কিনা, মানে তোলার মতো অবস্থায় রয়েছে কিনা। শুভেন্দু অধিকারী বলেছেন, যা লোক সরাটন আমি সরিয়ে দেবো, ইন্ডাস্ট্রি চাই, তার সঙ্গে তাজপুর গভীর সমুদ্র বন্দর। এই দুটো আমাদেরকে প্রাথমিকভাবে করতেই হবে বলে শুভেন্দু অধিকারী নিশ্চয়তা করেছেন। মানে তিনি বলেছেন যে আমাদের করতেই হবে এই দুটো, করে থাকা প্রকল্প আটকে থাকা যাবে না, কারণ এতে দেশের অর্থনীতি, রাজ্যের অর্থনীতি পাল্টে যাবে। এই যে আমাদের ভদ্রমহিলা, তিনি হেরেছেন, এখন এমন অবস্থা হয়েছে তার বাইরে বুক দেখাবার জায়গা নেই। তিনি ঘরবন্দি হয়ে আবার কি সমস্ত কবিতা লিখছেন, গাগের ট্যাং বগের ট্যাং, আবার গিরগিটি ট্যাঙ্কি লিখেছেন, কু কু কা হাম্বা হাম্বার পর ওরা একটা কিছু বেরোবে আর কি। তিনি নিজেকে রবীন্দ্রনাথের ওপরে ভাবেন, বিদ্যাসাগরের ওপরে ভাবেন, রাজা রামমোহন রায় করে দেন, তার তো গুণের শেষ নেই। এখন তার ভাইপোর সম্পত্তিও হচ্ছে গিয়ে অবৈধ, নিজের বাড়িও অবৈধ। নিজের বাড়ি সম্পর্কে মানে কথা আছে, তিনি কালীঘাট খালটাকে বুঝিয়ে সেটা সম্প্রসারণ করেছেন ঘরটাকে, পেছনের সামনে যে মাঠটা আছে সেই মাঠটাকে। শুভেন্দু অধিকারী বলছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জমির দলিল দেখাতে পারবেন না। তার ক্ষোভ, রাগ তার চোখে মুখে পরিষ্কার ফুটে উঠছে। একটা ছোট ভিডিও আপনাদের দেখাই, একটু দেখুন। মমতা ব্যানার্জির বাড়িটাই বেআইনি, কলকাতা কোর্টের জায়গা। ওকে আগে বলবেন ওর বাড়ির দলিলটা দেখাতে, তারপরে আমি কাগজ দেখাবো। যে রাজ্যে 2,15,00,000 বেকার, যে রাজ্যে 1 কোটি যুবক পেটের দায় বাইরের রাজ্যে, যে রাজ্যে দুর্গামূর্তি ভাঙা হয়, যে রাজ্যে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা হয়, যে রাজ্যে বিহার, গুজরাট, উত্তরপ্রদেশের লোককে বহিরাগত বলা হয় আর বাংলাদেশি মুসলমানকে বলা হয় জামাই, যে রাজ্যে আরজিকর ঘটে, যে রাজ্যে ছোট্ট তামান্না ঘটে, যে রাজ্যে দুর্গাপুর মেডিকেল কলেজ ঘটে, যে রাজ্যে মুখ্যমন্ত্রী বলেন শরীর থাকলে জ্বর জারি হয়, তেমনি একটু আধটু রেপ হয়,
সব কটা 420, পিসি যেমন 420, ভাইপো তেমনি 420। এখন দিকে দিকে দেখছেন না আপনার শুধু চোর ধরা পড়ছে, আর নেতারা সমস্ত পালিয়ে আছে। 32 জন এমপি, 32 জন এমএলএ এবং এমপি সব মিলিয়ে ওই দিল্লি আর কলকাতা ডেলি প্যাসেঞ্জারি করছে, যদি একটু জায়গা পাওয়া যায়। কিন্তু বিজেপির দিক দিয়ে কোনো সারা শব্দ মিলছে না। আর যদি বিজেপি সারা শব্দ দেয় তাহলে কিন্তু সেটা ভীষণ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। কারণ বাংলার মানুষ কিন্তু বিজেপিকে ক্ষমতা দিয়েছে, ওই চোর জোচ্চর গুলোকে নয়। একটাও ভালো নেই ওখানে, সব কটা চোর চোর চোর, প্রত্যেক কটা আগা পাঁচতলা ছিল, কয়েকটা কি করে বেরিয়ে গেল ভগবান জানে। এই নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর আমি একটা ভিডিও করেছিলাম যে ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে না, তো ঢাকি সহই কিন্তু বিসর্জন হয়ে গেল। এখন না ভাইপো বেরোতে পারছেন, না এখন পিসি বেরোতে পারছে। ওই বলেছি সলতে হয়ে জ্বলবে, ও তার মধ্যে আবার সুব্রত বক্সী পদত্যাগ করে দিয়েছে। তাহলে প্রদীপ জ্বালিয়ে বসবে এটা কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাকি সায়নী ঘোষ, নাকি মহুয়া মৈত্র, অথবা সাগরিকা ঘোষ? এদের তো যাওয়ার জায়গা নেই, রাজনীতিও করার জায়গা নেই। সায়নী যাই বা অভিনয় টভিনয় করতো, যাই বা করতে পারতো, সে তো এখন আর টালিগঞ্জের সুযোগ পাবে না। এতদিন তোমরা ক্ষমতা দেখিয়েছো, এবার যাদের হাতে ক্ষমতা গেছে তারা কি এবার প্রতিশোধ নেবে না? নেবে। সুতরাং ঝাঁপে লাঠি, যাকে বলে না বাংলায় ঝাঁপে লাঠি পড়ে গেছে, তৃণমূলে ঝাঁপে লাঠি পড়ে গেছে। এখন সলতে জ্বালানোর লোক পাওয়া যাবে না। এত ক্ষতি পশ্চিমবঙ্গের, চুরি জোচ্চুরি, তার সঙ্গে উন্নয়নের দিকে ঠেলে দেওয়া এবং দেশকে বিচ্ছিন্ন করে অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেওয়ার একটা চক্রান্ত, দেশদ্রোহিতার চক্রান্ত। বুঝলেন দর্শক, দেশদ্রোহিতার চক্রান্ত। এই চক্রান্তে ওনার ফাঁসি হওয়া উচিত। যে দেশকে যে বিভক্ত করে অন্য দেশের হাতে তুলে দেওয়ার কোনো রকম পরিকল্পনা করে, তাকে দেশদ্রোহী তকমা দিয়ে তার ফাঁসি হওয়া উচিত। এটা যদি প্রমাণ হয়, যে কথাটা ঘুরে বেড়াচ্ছে বাজারে, এটা যদি প্রমাণ হয়, এই কথাটা প্রথমে আমি বলেছিলাম, তাহলে কিন্তু ওনার উপরে কিন্তু একটা বিরাট একটা কালো অধ্যায় নেমে আসবে। সেখান থেকে উনি বেরোতে পারবেন না। অ্যারেস্ট তো হবেন, যে কোনো দিন অ্যারেস্ট হবেন। আগে ভাইপো হবে, তারপর পিসি হবে, তারপরে দেখবেন খেলা। সবচেয়ে বেশি সমালোচনা হওয়া উচিত ছিল। ব্যাপারটা কি জানেন? 2025 সালের গত বছরে কলকাতার রেড রোডে ঈদ আল ফিতরের নামাজের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কি বলেন জানেন? আই ডোন্ট সাপোর্ট দ্য নোংরা ধর্ম, মানে গন্দা ধর্ম হুইচ দিস জুমলা পার্টি হ্যাড ক্রিয়েটেড। বুঝলেন? আবার বলছি কি বলেছিলেন 2025 গত বছর কোথায়? রেড রোডের অনুষ্ঠানে, ঈদ উল ফিতরের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন আই ডোন্ট সাপোর্ট দ্য নোংরা ধর্ম হুইচ দিস জুমলা। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার। এই যে ভিডিও ক্লিপটি দেখলেন, এটা আজকের ভিডিও নয়, এটা আজ থেকে ঠিক 10 দিন আগে আমরা ক্যালকাটা ডায়ালগসের এই প্ল্যাটফর্মে একটি অত্যন্ত স্পর্শকাতর ও জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয় নিয়ে সরব হয়েছিলাম। প্রসঙ্গটি ছিল নির্বাচনে হেরে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু কেঁদে মরছে বাংলাদেশের জামাত সহ মৌলবাদী তারা যেসব দল যারা আছে তারা। কেন? সেইখানটাতে ওই ভিডিওতে আমরা যুক্ত করেছিলাম 2025 সালে কলকাতার রেড রোডে ঈদের জমায়েতে দাঁড়িয়ে মমতা একটি উক্তি করেছিলেন। সেই উক্তিটি আপনাদের শোনালাম। এটা আমরা বলেছিলাম আজ থেকে 10 দিন আগে আমরা এই ক্যালকাটা ডায়ালগসের আমার চ্যানেলে আমি এই ভিডিওতে ওই উক্তিটির উদ্ধার করেছিলাম এবং বলেছিলাম মমতা ব্যানার্জির ওই সরস্বতী পুজোর ভুলভাল মন্তব্য পড়া, কিংবা ওই একে তিনি বলেছিলেন তার আরো নানা রকম ধর্মীয় উল্টোপাল্টা মন্তব্য, যিনি হিন্দু ধর্ম সম্পর্কে তিনি বলেন বিষ্ণু মাতা ইত্যাদি তিনি বলেছিলেন, সেই প্রসঙ্গে নিয়ে আমরা বলেছিলাম। কিন্তু এটাও বলেছিলাম যে মমতা ব্যানার্জি 2025 সালে কলকাতার রেড রোডে ঈদের জমায়েতে দাঁড়িয়ে এই যে কথাটা বলেছিলেন আই ডোন্ট সাপোর্ট দ্য নোংরা ধর্ম বা গন্দা ধর্ম হুইচ দিস জুমলা পার্টি হ্যাড ক্রিয়েটেড, এইটা উল্লেখ করেছিলাম। অর্থাৎ বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি হিন্দু ধর্মকে নোংরা বা গন্ধা ধর্ম বলে অভিহিত করেছিলেন। তার এই উক্তি কেন সেই সময় কিন্তু এপারে সরব না হলেও ওপার বাংলায়, বিশেষ করে জামাতে ইসলামের মতো মৌলবাদী শক্তিগুলো তারা আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল। এবং তার আগে থেকেই যদিও মমতা ব্যানার্জির সঙ্গে তারা একটা কি বলবো একটা আত্মীয়তার সম্পর্ক তারা মানে পেয়ে গেছিল মমতা ব্যানার্জির মধ্যে। আমরা সেই সমীকরণের ব্যবচ্ছেদ সেদিন করেছিলাম এবং বলেছিলাম যে মমতা ব্যানার্জি কেন দেশের এবং বিদেশে মানে বাংলাদেশেরও মৌলবাদী শক্তিগুলোর কাছে এত প্রিয় কেন হয়ে উঠেছে সেটা ব্যাখ্যা করেছিলাম। আমরা যখন সেই ভিডিওটি করি
তখন হয়তো অনেকেই ভেবেছিলেন এটা শুধু একটি রাজনৈতিক সমালোচনা হয়ে থাকবে, কিন্তু সেদিনের আমাদের সেই ভিডিওতে রাজনীতির অন্দরে যে ঝড় উঠেছিল তা কিন্তু তখন সেই মুহূর্তে প্রকাশ্যে আসেনি। কিন্তু ঠিক 10 দিন পর গতকাল কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির সেই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের হয়েছে। অভিযোগকারী সরাসরি দাবি করেছেন মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে যেভাবে দেশের প্রধান ধর্ম অবলম্বীদের ধর্মীয় আবেগকে নোংরা ধর্ম বলে অপমান করেছেন, সেটা কেবল অপরাধী নয় বরং সামাজিক মেরুকরণের এক চরম বহিঃপ্রকাশ। এটা বলেছেন এবং মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এই মামলাটি কি হঠাৎ করে হয়েছে, নাকি আমাদের আলোচনায় যেভাবে আমরা এর মধ্যে টেনে নিয়ে এসেছিলাম 2025-এ রেড রোডের সেই ভাষণকে, তার কোনো সম্পর্ক আছে? আমরা জানি না তার কোনো সম্পর্ক আছে কিনা। তবে একটা যোগসূত্র যে আছে সেটা বলেই দেওয়া যায়। মমতা ও বাংলাদেশের মৌলবাদী শক্তির যে পারস্পরিক নির্ভরতা, তা আজ আইনি ব্যবস্থার নজরে এসে গেল। মনে রাখা দরকার, মমতা ব্যানার্জি যখন হিজাব পরে রেড রোডের মঞ্চে দাঁড়িয়ে এই মন্তব্য করেছিলেন, তখন তিনি কেবল রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করছিলেন না, তিনি কৌশলে একটি বিশেষ গোষ্ঠীকে তুষ্ট করার চেষ্টা করছিলেন। আর আজ সেই মন্তব্যের জেরেই তিনি আইনের কাঠগড়ায় তাকে তুলে দেয়া হলো। কেন জামাত কাঁদছিল? কেন বাংলাদেশের জামাত বা উগ্রপন্থী ইসলামী শক্তি মমতার পরাজয়ে কেঁদে ভাসাচ্ছে কেন? এর উত্তর লুকিয়ে আছে তাদের পারস্পরিক প্রেমের রসায়নে। মমতা ব্যানার্জি এনআরসি, সিএএ বা ওয়াকফ আইনের বিরোধিতা করে যেভাবে বারবার ভারতীয় সংবিধানের চেয়েও তার ভোট ব্যাংকে বেশি গুরুত্ব দিয়েছেন, তা ওপার বাংলার জঙ্গিদের কাছে তাকে এক রক্ষাকর্তা বা মজলুমের বন্ধুতে পরিণত করেছে। কিন্তু আজ যখন কলকাতা হাইকোর্টে মামলা হলো, তখন সেই জামাতিদের হাহাকার কিন্তু স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে। তারা বুঝে গেছে মমতার ক্ষমতায় নেই। যে রক্ষাকর্তা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছিলেন, আজ তিনি নিজেই আইনের জালে। এই মামলা শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, এটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে নতুন ঝড় এসেছে তার দলিল। জামাতিরা ভয় পাচ্ছে, মৌলবাদীরা ভয় পাচ্ছে, কারণ তাদের গজওয়া এ হিন্দের যে স্বপ্ন, যার প্রধান সেনাপতি হিসেবে তারা মমতাকে দেখেছিল, আর মমতা যে সেই দেখার জন্য নিজেকে গ্রেটার ইসলামিক বাংলাদেশের নেতৃত্বে রাখছিলেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন সেই দেশের, সেই স্বপ্ন আজ ধূলিসাৎ হতে চলেছে। আইনি মামলার খুঁটিনাটি একটু আসা যাক গতকাল হাইকোর্টে দাখিল করা সেই মামলার বিবরণে। এর বিবরণে আবেদনে স্পষ্ট বলা হয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দেশের ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে শপথবদ্ধ, কিন্তু এই মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে, অতএব তিনি আইনের চোখে অপরাধী এবং ভয়ঙ্কর অপরাধী। একটি ধর্মীয় সম্প্রদায়কে নোংরা বলে তিনি দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অপরাধ করেছেন। শুধু রাজনৈতিক সমালোচনা নয়, এটি সরাসরি হিন্দু ধর্মের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। আর সবচেয়ে বড় কথা, আদালত কিন্তু এই আবেদনকে গ্রহণ করেছেন, মানে মামলা গ্রহণ করেছেন। এখন দেখার বিষয়, ভারতের বিচার ব্যবস্থা এই সাংবিধানিক অবমাননার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়। এটি কি শুধুমাত্র একটি মামলা? আমাদের তা মনে হয় না। আমি নিশ্চিত করে বলতে পারি, এটাও দেখে নেবেন, এটি মমতা ব্যানার্জির রাজনৈতিক পতনের কফিনে শেষ পেরেক হয়ে দাঁড়াবে। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলায় তাকে অপরাধী করে মামলা করা হয়েছে, সেই মামলা সুপ্রিম কোর্টে চলছে, সেটা তার অপরাধিক মামলা। তার সঙ্গে এই যে মামলাটি এলো, এটা কিন্তু তার রাজনৈতিক জীবনকে শেষ করে দেবে এবং নিশ্চিতভাবে জীবনের একটি বড় সময় তাকে কিন্তু ওই কারাগারের আড়ালে কারাগারে কাটাতে হবে। আমাদের 10 দিন আগের বিশ্লেষণ এবং আজকের এই আইনি পদক্ষেপ দুটোর মধ্যেই একটি গভীর যোগসূত্র রয়েছে বলে আমাদের বিশ্বাস। যখনই কোনো রাজনৈতিক নেতা বিদেশি উগ্রবাদী শক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজের দেশের সংস্কৃতির উপরে আক্রমণ করেন, তখনই সাধারণ মানুষ আর সহ্য করতে পারে না, তারা সরব হয়। এই মামলা সেই সাধারণ মানুষের ক্ষোভের প্রতিধ্বনি। মমতা ব্যানার্জি হয়তো ভেবেছিলেন সবকিছু ঢাকা পড়ে যাবে। আলটপকা মন্তব্য করার ব্যাপারে ওই দুর্গাপুজোর আগে পিতৃপক্ষেই দেবীর মুখ চোখ এঁকে তিনি কিন্তু শুধু আইন ভাঙেননি, নিয়ম ভাঙেননি, তিনি কিন্তু হিন্দু ধর্মকে প্রকারান্তরে অপমান করে গেছেন। বলেছেন ওইসব আর ধর্মের ব্যাখ্যা ওসব তিনি মানেন না, তিনি যা খুশি করতে পারেন। কিন্তু সত্যি চাপা থাকে না। আজ যে মামলা হয়েছে তাতে সমস্ত প্রসঙ্গ উঠে আসবে। আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন পথ তৈরি করবে কিন্তু এই ঘটনা। আমাদের লক্ষ্য ক্যালকাটা ডায়ালগস থেকে একটাই, সেটা হলো বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখা। ধর্মীয় মেলবন্ধন, সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষ তারা দেশের আইন মেনে তারা পারস্পরিক সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ হোক, ভালোভাবে বেঁচে থাকুক, এইটাই আমরা চাই। আমাদের সমস্ত রকমের আলোচনা কিন্তু আমরা এই আদর্শ মাথায় রেখে করে থাকি। আমরা এই মামলারও প্রতিটি মোড় আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে থাকুন ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন ভালো লেগে থাকলে কমেন্ট করে জানান আপনাদের মতামত, লাইক দিন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে পাশে থাকুন। ধন্যবাদ।